Assalamu alaikum everyone, how are you? Today we are starting chapter 1, which is globalization and the multinational firm. To understand this subject, in this chapter we can learn, understand why it is important to study international finance, then distinguish international finance from domestic finance. Now, first we have to know what is finance. Anyone, any idea regarding finance? Okay, I will explain. Finance is how efficiently you can use your money. In the broad sense, we can say it is important while Okay, now start. Finance is the process of raising fund or capital for any kind of expenditure. It is the process of channeling various funds in the form of credit, loan and invested capital to those economic entities and most need them or can put them to the most productive use. In short, first যেটা বললাম, how efficiently you can use your finance. And now, what is international finance? International finance is it's a monetary interaction between two or more countries focusing on areas such as foreign direct investment and currency exchange rate. Or you can see it's determining the exchange rate of the country. Now we can start chapter. What's special about international finance? Fourth thing you can see, which is foreign exchange rate, political risks, market imperfections, expanded opportunity set. In first, we are talking about foreign exchange rate. Foreign exchange rate is the risk that foreign currency profits may evaporate in dollar terms due to an unanticipated unfavorable exchange rate movement. Suppose আমি যদি বলি যে $1 প্রাইস ছিল আচ্ছা সাপোজ টয়োটা কোম্পানি 10টা শেয়ার কিনতেছিল which is cost 100 yen. $1 equal to হচ্ছে 100 yen. So টয়োটা কোম্পানি থেকে একজন হচ্ছে 10টা শেয়ার কিনলো $1 দিয়ে। So এক বছর পরে দেখা গেল this investment is worth is 10% more, which is 1,100 yen. Sorry, 1,10,000 yen. Now yen value is depreciated. Yen এর ভ্যালুটা depreciate করলো, which is আগে ছিল 100, এখন হয়ে গেল 120. So investment is lost your money. So যখন হচ্ছে আমি আবার এক্সপ্লেইন করে আই থিঙ্ক বুঝতে প্রবলেম হচ্ছে। ওকে, আই উইল এক্সপ্লেইন ইট এগেইন। একটা অর্গানাইজেশন সাপোজ হচ্ছে টয়োটা কোম্পানি থেকে 10টা শেয়ার কিনলো $1, তখন ইয়েনের ভ্যালু হচ্ছে 100 yen $1। সো দেখা গেল যে ইউএসএ বসে থেকে কেউ হয়তো 100 ইয়েনে দিয়ে হচ্ছে 10টা শেয়ার কিনলো, 10% which is এক বছর পরে দেখা গেল সেটার ভ্যালু হয়ে গেল 1,10,000 টাকা। বাট অ্যাট দ্য সেম টাইম দেখা গেল ইয়েনের প্রাইসটা ডেপ্রিসিয়েট করলো, which is 120। আগে ছিল 100, আগে 100 টাকা দিয়ে শেয়ার কিনছে, এখন হচ্ছে আগে 100 ইয়েন দিয়ে শেয়ার কিনছে, এখন হচ্ছে 120 ইয়েন দিয়ে সে শেয়ার কিনতেছে। সো কি হইলো, আমার জন্য ইনভেস্টমেন্টটা লস, যে যেটা আমি আগে 100 দিয়ে পাচ্ছি সেটা আমি এখন 120 দিয়ে পারচেস করতেছি। সো দিস ইজ এই যে ফ্ল্যাকচুয়েটটা, রেটটা যে ফ্ল্যাকচুয়েট করতেছে, লাইক ইন রিসেন্ট এক্সাম্পল যদি বলি, ডলারের রেট অ্যাকচুয়ালি যে হারে বাড়তেছে। সো এই সময়ই দেখবেন যে অনেকে ডলার হচ্ছে রিজার্ভ করে রাখতেছে। রিজার্ভের একটা বড় রিজনেও কিন্তু হচ্ছে ডলারের প্রাইস এখন বেড়ে গেছে।
সো এই যে রিজার্ভ করে রাখতেছে তারা গেস করতেছে যে ডলারের প্রাইস আরও বাড়বে, সো তখন তারা এই ডলারগুলো সেল করবে, তাদের যেটা হবে তাদের বেনিফিট। বাট জেনারেল পিপল সাফার করতেছে যে ডলার প্রাইস বেড়ে যাওয়াতে, যখন আপনি আগে হয়তো ইউএসএতে আপনি পড়তেন, আপনার হয়তো $1 কত ছিল, 80 টাকা, 85, 86, 87 এরকম অনেক লং টাইম ধরে সাস্টেইন করতেছিল। সো এখন আপনি হয়তো আগে আপনার হয়তো ইয়ারলি, আপনার হয়তো সেমিস্টার ওয়াইজ যদি আমি পেমেন্ট ধরি, সেমিস্টার ওয়াইজ হয়তো আপনাকে 10 লাখ টাকা পাঠাতে হচ্ছে, যেটা আগে হয়তো 85 করে হয়তো 85 করেছিল। বাট সেই সেমিস্টার ফি যদি আপনাকে এখন 10 লাখের জায়গায় 12 লাখ হয়ে যায়, সো এটা আপনার জন্য লস, টাকার ভ্যালু কমে গেল। সো দ্যাটস আ থিং। এই যে এক্সচেঞ্জ রেটের যে ডিফারেন্সটা, যে আপনি লাস্ট সেমিস্টারে হয়তো 10 লাখ টাকা দিয়েই আপনার সেমিস্টার ফিটা পে করতে পারতেছেন, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। সেই সেম সেমিস্টার ফি পে করার জন্য আপনাকে 12 লাখ পে করতে হচ্ছে, বিকজ ডলার প্রাইস এখন কারেন্টলি 120, সো হুইচ ইজ হিউজ। আগে 85 হলে 8.5 লাখ 9 লাখ টাকার মধ্যে আপনার সেমিস্টার ফি হয়ে যেত, সেটা আপনার এখন 12 লাখ টাকা লাগতেছে। সো এই যে ভ্যারিয়েন্সটা, দিস ইজ দ্য এক্সচেঞ্জ রেটের যে রিস্কটা। Now we can move to the political risks. Every sovereign government, sovereign কথাটার মানে তো জানেন, স্বাধীন। প্রত্যেকটা গভর্নমেন্ট, every sovereign governments have the right to regulate the movement of goods, capital and people across their border. These laws sometimes change in unexpected way. প্রতিটা দেশের গভর্নমেন্টের নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। They have their capital, good, people, everything, movement, রেগুলেশনের ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। There are some laws, ট্যাক্স রেটে চেঞ্জ হয়। সো যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনি গুডস পাঠাচ্ছেন, তাদের যে রেগুলেশনগুলো, যে পলিটিক্যাল যে রিস্কগুলো, হয়তো আপনি এক জায়গায় পাঠালেন, সেখানে আপনি দেখলেন এখন যুদ্ধ চলতেছে, সো দ্যাটস আ রিস্ক। সো প্রতিটা সোভারেন কান্ট্রির দ্য রাইট যে ওই দেশে হয়তো যুদ্ধ চলতেছে, তারা এখন কোনো প্রোডাক্ট আসতে দিবে না, সো আপনার তো লস হয়ে গেল। সো এই লসটা তো কেউ ফিল আপ করতেছে না। সো দ্যাটস দ্য থিং, এভরি সোভারেন হ্যাজ দ্য রাইট টু মুভ দেয়ার গুডস, ক্যাপিটাল, পিপল। তারা হয়তো চিন্তা করতেছে এখন ইকোনমি ফল করতে, কেউ হয়তো চিন্তা করতেছে এখন ইকোনমি ফল করতেছে, আমি ইকোনমি থেকে কোনো টাকা বাইরে যেতে দিব না। সো এই যে চেঞ্জেসগুলো ইউ আর ফেসিং, দিস ইজ পলিটিক্যাল রিস্ক। Now come the third point, which is market imperfection. Market imperfections হচ্ছে এক এক সময় মার্কেটের যে ইমব্যালেন্সটা আমরা নোটিস করি। In which sector? Legal restriction on the movement of government, movements of goods, people and money, transaction cost, shipping cost, tax attributes, tax arbitrage. So এই যে মুভগুলো, লিগাল যে রেস্ট্রিকশনগুলো, এক জায়গা থেকে আরেক জায়গাতে প্রোডাক্ট যখন যাবে, তখন তাদের কিছু নিজস্ব রুলস থাকে যে না এটার বাইরে যাবে না, বা পিপল বা মানি, এই রেটটা এখন কিছুদিন পর হয়তো প্রাইসটা বেড়ে গেল। এই যে ইমব্যালেন্সটা বা ট্রানজ্যাকশনের কস্টের কথা যদি বলি, এখন যদি আমি বাংলাদেশের কথাও যদি বলি, আপনি দেখবেন প্রতিটা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি। কারণ কি? বাইরে থেকে যখন প্রোডাক্টগুলো আসতেছে, তারা ইম্পোর্ট করতেছে অনেক প্রাইসে। আগে যে প্রোডাক্টটা হয়তো 100 টাকায় পারচেস করতে পারতো, সেটা হয়তো এখন 120, 30, 50, 60 হয়ে গেছে। বিকজ হচ্ছে হয়তো পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আসতেছে না, বা শিপিং কস্ট বেড়ে গেছে, চার্জ বেড়ে গেছে। সো এই যে কস্টিংটা বাড়তেছে, বা হয়তো শিপমেন্ট হয়তো আগে হয়তো তেলের কারণে, যেটা বেসিক্যালি যেটা হয়েছে, তেলের কারণে আগে হয়তো যে প্রাইসটা ছিল, এখন তেলের প্রাইস বেড়ে গেছে, সো শিপমেন্ট কস্টও বেড়ে গেছে। সো আলটিমেটলি কী হচ্ছে, শিপমেন্ট কস্ট বাড়ার সাথে সাথে ট্রানজ্যাকশন কস্ট বেড়ে যাচ্ছে, প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য ইমপারফেকশন। অ্যান্ড ফাইনালি ট্যাক্স আর্বিট্রেজ। যখন ট্যাক্সের যে আপডাউনটা হয়, ট্যাক্সের যে ভ্যারিয়েন্সটা আমরা দেখি, আজকে হয়তো ট্যাক্স দিতে হবে 5%, কালকে সাপোজ দিতে হলো 15%। সো এই যে বেড়ে যাওয়াটা, বা কমে তো আসলে যায় না, বেড়েই যায়। তো এই যে ইমব্যালেন্সটা আমরা নোটিস করি, এগুলো আমাদের জন্য হার্মফুল। একটা প্রোডাক্ট যখন মার্কেট গ্র্যাব করে ফেলে, দে হ্যাভ অ্যান গুড ইমেজ ইন দেয়ার কাস্টমার।
বাট অন দ্যাট টাইম যদি প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, মার্কেটটা যদি আনস্টেবল হয়ে যায়, তখন কিন্তু অনেক সময় কাস্টমারও ওই প্রোডাক্ট থেকে চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যায় যে না আমি এটা এখন নিব না, এটার প্রাইস বেশি, আমি দেখি একটু কমের মধ্যে কিছু পাওয়া যায় নাকি। সো এই যে মার্কেট ইমপারফেকশনসের ক্ষেত্রেও কিন্তু আমরা কাস্টমারের প্রোডাক্ট সুইচিংটা দেখি। দেন কাম টু দ্য নেক্সট পয়েন্ট, which is expanded opportunity cost. Do you have any idea about opportunity cost? Opportunity cost is the value that you lose when you're choosing between two or more options. Every choice has trade-offs, and opportunity cost is the potential benefits you will miss out on by choosing one direction over another. দুইটা জিনিস, দুইটা প্রোডাক্ট আছে, দুইটাই ভালো, আপনি একটা চুজ করতে গিয়ে আরেকটাকে ইগনোর করতেছেন, আরেকটাকে হয়তো আরেকটাও বেনিফিটস আছে, সাপোজ আপনি দুটাই বেনিফিটস আছে কিন্তু একটাতে এমফাসাইজ করতে গিয়ে আপনি আরেকটাকে একটু সাইড করে গেলেন। সো দ্যাটস কল্ড অপরচুনিটি কস্ট। Expanded opportunity cost, it doesn't make sense to play in only one corner of the sandbox, and true for corporations as well as individual investors. এই যে যখন আপনি একটাকে পিক করতেছেন আরেকটা অপশনকে গ্র্যাব করতেছেন না, সো এই যে অপরচুনিটি কস্টটা আপনি মিস করে যাচ্ছেন। When a company or when an organization go global, they also need to train to benefit from expanded opportunities which are available now. যেটা যখন available আছে সেটাকেই প্রোভাইড করতে হয়। They can raise funds in capital markets or where cost of capitals is the lowest. The firm can gain from greater economics of scale when they operate in a global business. Are you clear? Now come to the next point, which is goal for international financial management. The focus of the text is to equip the reader with the intellectual toolbox of an effective global manager, but what goal should your effective global manager be working toward? Is it maximization of shareholder wealth or other goal? First, you have to know what is maximize shareholder wealth. Maximize shareholder wealth is maximization hold that a maximum return to shareholder is and ought to be the objective of all corporate activities. This means maximizing the price of a firm common stock. Then the other goal. In other countries, shareholders are viewed as merely one among many stakeholders of the firm, including employees, supplier, and the customer. Do you know what does mean by stakeholder? Stakeholder হচ্ছে it's an individual that has an interest in any decision or activity of an organization. একটা অর্গানাইজেশনের ডিসিশন মেকার or ডিসিশনে যারা দেয়, so those who have interest to take any decision in an organization. The firm can be included employees, supplier, customer. Organization এই ইন্টারেস্টের ক্ষেত্রে যে আমার মার্কেট এক্সচেঞ্জ রেটটাকে মেনটেইন করার জন্য যারা আছেন এমপ্লয়ি, সাপ্লায়ার, কাস্টমার, বিকজ ফাইন্যান্সটা অ্যাকচুয়ালি কানেক্টেড হচ্ছে আপনার গুডস অ্যান্ড প্রোডাক্টস কীভাবে, এই যে সাপ্লাই চেইনটা কীভাবে মেনটেইন হচ্ছে। সো স্টেক হোল্ডার ক্যান বি এমপ্লয়িজ, ক্যান বি সাপ্লায়ার, ক্যান বি কাস্টমার, যারা হচ্ছে ওপিনিয়নটা দিতে পারে যে না অর্গানাইজেশনটাকে এইভাবে এটা মেনটেইন করা উচিত। সো দ্যাটস দ্য থিং যে যখন অর্গানাইজেশনে
এই মানুষগুলোকে ফোকাস করা হয় যে you can say your voice, you can tell me which is the sector we need to develop to maintain the exchange rate. Then in Japan, managers have typically sought to maximize the value of the Keiretsu, a family of firms to which the individual firm belongs to. এখানে ফার্স্ট যে একটা পয়েন্ট দেখেন, Keiretsu, what does it mean? It's a Japanese word. That means it's a business network that made up of different companies including manufacturer, supply chain partner, distributor, or occasionally যারা finance করে, or যদি আমি বলি seasonal financer. Do you know about seasonal financer? আচ্ছা, seasonal business গুলো কি বলি? সিজনাল বিজনেসের সবথেকে বড় একটা সেক্টর হচ্ছে ট্যুরিজম। দেখবেন উইন্টারে ট্যুরিজমের খুব একটা হাইপ থাকে, যে এখানে ওখানে ওই সময় দেখবেন যে অফ সিজন অন সিজন যেটাকে আমরা বলি, অফ সিজনে দেখবেন ভাড়া খুব কমে পাবেন, বাট অন সিজনে বা সিজনাল যে বিজনেসগুলো এগুলো মেইনলি হচ্ছে ট্যুরিজম বিজনেস বা হচ্ছে এগ্রিকালচার, কিছু এগ্রিকালচার প্রোডাক্ট যেমন শীতের সবজি আমরা যখন বলি সোজা বাংলা বলতে গেলে, হসপিটালিটি অর আউটডোর কিছু স্পোর্টস আছে যেগুলো বেসিক্যালি উইন্টার বেসিসে হয়। সো এই যে স্পেসিফিক টাইমে বা স্পেসিফিক সময় যে বিজনেসগুলো হয় এগুলোই হচ্ছে সিজনাল বিজনেস। আর সিজনাল পেমেন্ট হচ্ছে, তো যখন এগুলো হচ্ছে আলটিমেটলি কিন্তু এগুলো একটা পেমেন্ট হচ্ছে। ট্যুরিজমের কথা যদি বলে, ওই সময় কিন্তু যে পরিমাণ ইনকাম হয়, একটা হোটেল সারা বছর বসে থাকলেও চলে, ওই এক মাসের ইনকাম দিয়ে বা 2-3 মাসের ইনকাম দিয়ে একটা হোটেল মোটামুটি বাকি 7-8 মাস চালিয়ে দেয়। সো এই যে পেমেন্টগুলো বা এই যে লোনগুলো দ্যাট ইজ রিপেইড ইন কিপিং বাই দ্য কোম্পানি, সিজনাল ক্যাশ ফ্লো, তখন কোম্পানির হয়তো লোনের প্রয়োজন হয় বা ট্রানজ্যাকশনটা অনেক বেড়ে যায়। দিস ইজ কল্ড সিজনাল পেমেন্ট। আচ্ছা, কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে কাইরেটসু। ওকে, কাইরেটসু বোঝাতে গিয়ে বলতেছিলাম যে অকেশনালি ফাইন্যান্সার। ওকে, তো কি বলছে, যে ম্যানেজার হ্যাভ দ্য টিপিক্যালি সোট টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য কাইরেটসু, আ ফ্যামিলি অফ ফার্ম উইচ দ্য ইন্ডিভিজুয়াল ফার্মস বিলংস টু। তো এই যে যারা কাইরেটসু লাইক হচ্ছে যারা হচ্ছে সাপ্লাই চেইন পার্টনার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, অকেশনালি যে ফাইন্যান্সাররা আছে, টু ম্যাক্সিমাইজ দেয়ার ভ্যালু, অন টাইমে যখন যাকে প্রয়োজন অন টাইমে টু ম্যাক্সিমাইজ দেয়ার ভ্যালু। Now, as shown by a series of recent corporate scandals like Enron, WorldCom, Global Crossing managers may pursue their own private interest at the expense of shareholder when they are not closely monitored. যখন মনিটর করা হচ্ছিল না অর্গানাইজেশনের যে ইন্টারনাল মানি, দে আর লাইক spending everything on their private purpose, on their private interest. Then these calamities have painfully reinforced the importance of corporate governance, the financial and legal framework for regulating the relationship between a firm's management and its shareholder. Now come to the next slide, which is economic integration. What do you mean by economic integration? Economic integration is an agreement among nations to reduce or eliminate trade barriers and agree on fiscal policies. Like কিছু কান্ট্রি যখন একসাথে কাজ করে, যেমন সার্ক একসাথে কাজ করতেছে যে এই প্রোডাক্ট যখন যাবে তখন আমরা হচ্ছে এই কান্ট্রিগুলোর মধ্যে, এই 6-7টা কান্ট্রির মধ্যে আমরা ট্যাক্স রেটটা কম রাখবো বা রেগুলেশনসটা কম রাখবো বা রুলসটা কম রাখবো। সো এরকম আরও আছে, সার্ক, নাফতা and so on. So এই ইকোনমিক ইন্টিগ্রেশনের জন্য যা হয়েছে, ওভার দ্য 50 years international trade becomes twice as fast as world GDP. মানে আগে যেটা ছিল অ্যারাউন্ড 50%, অ্যারাউন্ড ডাবল হয়ে গেছে এটা লাস্ট 50 years-এ। So there has been a change in the attitude of many of the world's government who had abandoned mercantilized
viewed and embraced free trade as the surest road to prosperity for their citizenry. ফ্রি ট্রেড হচ্ছে যখন হয়তো কিছু প্রোডাক্টে ট্রেডই নাই, এক দেশ থেকে যখন আরেক দেশে আছে কিছু প্রোডাক্ট হয়তো ট্রেডই নাই, মানে ট্রেড রেটটা বা ট্যাক্স রেটটাই রাখতেছে না। সো এরকম গভর্নমেন্ট আরও কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে, হয়তো শিপিং কস্ট কমে যাচ্ছে, ট্যাক্স রেট কমে যাচ্ছে, অ্যাভেলেবিলিটি বেড়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য ফ্যাসিলিটিস অফ ইকোনমিক ইন্টিগ্রেশন। এরকম অনেক সময় সার্কের মতো আরও 3-4টা কোম্পানি নিয়ে হয়তো করলো। আবার হচ্ছে ইউরোপে আছে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, তো ওরাও যেমন ওদের ইন্টারনাল এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কিন্তু ভিসার প্রয়োজন হয় না ইউরোপে। সো এইরকম আরও যে ফ্যাসিলিটিসগুলো গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয় বা খুব ইজিলি ওরা এক জায়গা থেকে আরেক দেশে চলে যেতে পারে, আর লাগলেও খুব মাইনর একটা অ্যামাউন্ট, দে ক্যান মুভ ইজিলি। সো we don't note this slide. Now NAFTA, the North American Free Trade Agreement, calls for phasing out in place to trade between Canada, Mexico and United States over 15-year period beginning in 1994. So a NAFTA 1994 established হয়েছিল, and this one is the world most largest agreement, সবথেকে largest benefited agreement. This is a free trade between Canada, Mexico and United States. ওদের মধ্যে অলমোস্ট 60-70% প্রোডাক্টই ছিল ফ্রি ট্রেড। সো ওরা এটা খুব বড় একটা ইয়ে ছিল যে নাফতার যে অ্যাগ্রিমেন্টটা ছিল, অ্যান্ড বিকজ অফ দিস ওদের ইকোনমিক ইয়েটা খুব বেড়ে যায়, ইকোনমিকটা খুব বেড়ে যায়, অ্যান্ড কম্পারেটিভলি আদার দ্যান 2 কান্ট্রি, মেক্সিকো কিছুটা ইকোনমিক্যালি কিছুটা ফল করা, সো কানাডা অ্যান্ড ইউএসের তুলনায়। সো মেক্সিকো যে অ্যাডভান্টেজটা পাচ্ছিল সেটা হচ্ছে মেক্সিকোতে ওরা যেহেতু ফ্রি ট্রেড করার ফলে যেটা হচ্ছিল কোনো প্রোডাক্ট যখন আসতেছে তখন ট্রেডিংটা ছিল না। সো এই যে অ্যাডভান্টেজগুলো পাচ্ছিল, দিস ইজ হিউজ। অ্যান্ড ইউরোপের কথাও বললাম একটু আগে, ইউরোপিয়ান ইউনিয়ন, দে আর ডুইং দ্য সেম থিং অ্যাকচুয়ালি। That increased trade has resulted in increased number of jobs and a higher standard of living for all member nation. So এটার ফলে আরও যে অ্যাডভান্টেজগুলো হয় সেটা হচ্ছে ওয়ার্কফোর্সটা আসলে বেড়ে যায়, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে যায়। ইন্টারন্যাশনালি এক দেশ থেকে আরেক দেশে যখন জব রেজাল্টটা বেড়ে যায়, ওয়ার্কফোর্সটা বেড়ে যায়, সো স্বাভাবিকভাবেই লিভিং স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়, মেনটেনেন্সটা বেড়ে যায়, কোয়ালিটিটা বেড়ে যায়, ইভেন কাজের কোয়ালিটিটাও বেড়ে যায়। সাপোজ আমার হয়তো ইউএসএতে আমি একটা অর্গানাইজেশনের জন্য আইটি সেক্টরের লোক নিব, সো আমি দেখলাম আমার দেশ থেকেও কানাডা থেকে হচ্ছে ভালো পাচ্ছি আমি কানাডাতে। সো আমি কি করলাম, কানাডা থেকে কিছু লোক আমার এখানে নিয়ে আসলাম। সো যেটা হলো আমার অর্গানাইজেশনের এফেক্টিভনেসটা বেড়ে গেল। আগে হয়তো আমার অর্গানাইজেশনে 1 আওয়ারে যে পরিমাণ কাজ হতো বা 2 আওয়ারে যে পরিমাণ কাজ হতো সেটা হয়তো এখন 30-40 মিনিটসে হয়ে যাচ্ছে। সো এই যে অর্গানাইজেশনের যে ডেভেলপমেন্টটা ইন্টারনালি, সো এই যে ওয়ার্কফোর্সটা ওরা ক্রিয়েট করতেছে, ইভেন ট্রেডের সাথে যারা কানেক্টেড, দে আর ক্রিয়েটিং দেয়ার ওয়ার্কফোর্স। সো একটা কান্ট্রি নিজেকে খুব ইজিলি ডেভেলপ করতে পারে। নাও কাম টু দ্য next slide. Multinational corporation, a firm that has incorporated in one country and has production and sales operation in other country. Multinational corporation bolte amra ja bujhi MNC. So MNC Bangladesh ekhon ache hocche Unilever, MGH Group, they are doing really well. So around 60,000 MNCs ache in the world. So they are running their business worldwide, like Amazon, Alibaba, then হচ্ছে মোটামুটি বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে এখন, নট ইভেন দ্যাট, আমি যদি আমাদের দেশে যে টেলিকমিউনিকেশনগুলো আছে, আমি যদি জিপির কথাই বলি, জিপি কিন্তু বাংলাদেশি কোনো টেলিকমিউনিকেশন না, জিপি হচ্ছে পাকিস্তানের একটা অর্গানাইজেশন, দে আর ডুইং বিজনেস ইন বাংলাদেশ অ্যান্ড দে আর ডুইং রিয়েলি ওয়েল। They are almost a market leader in our country, and ওদের হচ্ছে এখন পর্যন্ত সব থেকে বড় কাস্টমার। আমাদের শুধু ডোমেস্টিক আছে টেলিকমিউনিকেশন, শুধু টেলিটক, বাকি যেগুলো আছে 3-4টা অপারেটর সবই কিন্তু বাহিরের। সো এই যে শুধু যে আপনার
প্রোডাকশনের ক্ষেত্রে তা তো না, দে আর ডুইং বিজনেস ইন দেয়ার সার্ভিসিং অর্গানাইজেশন লাইক জিপি তো একটা সার্ভিস অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন লাইক ইউনিলিভার, এরকম অর্গানাইজেশনগুলো যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে অ্যান্ড দে আর ডুইং রিয়েলি ওয়েল অ্যান্ড দে অবটেইন র ম্যাটেরিয়াল ফ্রম ওয়ান কান্ট্রি অ্যান্ড দে অপারেটস ইন দ্য আদার কান্ট্রি, প্রডিউস গুডস with labor and capital equipment in a third country and sell their output in various other countries. So এই যে একটার সাথে সাথে আরেকটা কিন্তু কানেক্টেড, যখন আমি জানি আমি এই জায়গাটাতে ডেভেলপ করতে পারতেছি, সো অ্যাট দ্য সেম টাইম আমি অন্য একটা সেক্টরে ডেভেলপ করতেছি, আমি ডোমেস্টিক্যালি ভালো করে আমি ইন্টারন্যাশনালি কাজ করতেছি। নাও যেটা বাংলাদেশ থেকে অলমোস্ট শুরু করেছে হচ্ছে প্রাণ আরএফএল। প্রাণ হচ্ছে আগে ডোমেস্টিক মার্কেটে খুব ফোকাস ছিল, মোটামুটি ডোমেস্টিক একটা পজিশন পাওয়ার পর ওরা কিন্তু এখন ইন্টারন্যাশনালিও কাজ করতেছে। আপনি দেখবেন প্রাণের একটা রোড দিয়ে যদি আপনি হেঁটে যান, এমন কোনো রোড নাই যেখানে প্রাণের কোনো শপ নাই। প্রাণের মধ্যে আছে যেমন খাবারের মধ্যে এখন করেছে টেস্টি ট্রিট, মিঠাই, এগুলোও কিন্তু প্রাণের। প্রাণের আমার কাছে মনে হয় ইলেকট্রনিক্স বলেন, প্রাণের হয়তো ওরা ডিফারেন্ট নাম দিয়ে আসছে, বাট ওদের এমন কিছু নাই যে নাই। সো ওরা বাংলাদেশি মার্কেটটা গ্র্যাব করার পরে দে আর ওয়ার্কিং ইন ইন্টারন্যাশনালি। ওরা এখন মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রিতেও ওদের হচ্ছে র ম্যাটেরিয়াল এক্সপেন্ড করতেছে অ্যান্ড ইন্ডিয়াতেও মোটামুটি ওরা একটা স্ট্রং পজিশন নিয়ে ফেলছে। Here are top 10 MNCs. First is General Electric, which is straight from United States, Vodafone from UK, General Motors from United States, British Petroleum Corporation, which is from United Kingdom, Royal Dutch or Shell Group, which is from UK and Netherlands, Exxon Mobil Corporation, which is from United States, Toyota Motor, which is from Japan, Ford Motor Company, which is from United States, Total from France, Electricité de France, which is from France. These companies are originated from those countries, but they are doing their business globally. And এটার মধ্যে majority of the organization, you know that, and they you can get their product anywhere. So these are the top 10 MNC organization till now. So thank you everyone. Now we can conclude the chapter. Thank you.